সিরাত সেই মিষ্টি কোমল গাহেল সুরের কণ্ঠের মানুষটার দিকে অপলক তাকিয়ে রইল। ঠোঁটে মিষ্টি হাসি এঁকে চোখ বন্ধ করে গানটি অনুভব করে সে। মনে হলো প্রমুখ তাকেই ডেডিকেট করেই গাইছে। সিরাত তার বুকে মুখ গুজে গানটা মন দিয়ে শুনল। কি চমৎকার তার কণ্ঠ! অথচ এই লোক কখনোই মনের ভুলে তাকে গান শোনায়নি। গান শেষে প্রমুখ সিরাতের হাতের বাঁধন আলগা করে বলল, রুমে গিয়ে জড়িয়ে ধরবে, এবার উঠো। সিরাত উঠে বাঁকা হেসে বলল, কোলে নিয়ে যান, লম্বা সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হয়। প্রমুখ তৎক্ষণাৎ তাকে কোলে তুলে নিল। প্রায় ৮০ কেজি ওজনের সিরাতকে কোলে নিয়ে সে দিব্যি সিঁড়ি বেয়ে উপরে উঠে। মেয়েটা হকচকিয়ে যায়। চোয়াল হা করে চোখ বড় বড় হয়ে গেল তার। বিস্মিত হয়ে রুমে প্রবেশ করে বলল, আমি মজা করলাম, আর আপনি সিরিয়াসভাবে নিয়ে এলেন। প্রমুখ ধপ করে বিছানায় শুয়ে বলল, জীবনে সব কাজই সিরিয়াসভাবে নিতে হয়, কোনো কিছুই ছোট ভেবে হেলা করতে নেই। মেয়েটা আয়নার সামনেই বসলো, নিজেকে এপাশ ওপাশ দেখে হাসলো। মিক্সির উপর থেকে পেটে হাত রাখে। প্রমুখ শুয়ে শুয়ে তার কাণ্ড দেখছে। এক পর্যায়ে ঘড়ির দিকে তাকিয়ে রেগে গেল ছেলেটা। উঠে রুমের সমস্ত লাইট নিভিয়ে আবারও সিরাতকে চট করে কোলে তুলে নিল। হনহনিয়ে বিছানায় শুয়ে দিয়ে তার বুকের উপর মাথা রাখলো সে। সিরাত এখনো হতভম্ব। বিস্ময় একটুও কাটেনি তার। সম্বিত ফিরে পেতে সে প্রমুখের চুল টেনে ধরে বলল, আমার ঘুম আসছে না। প্রমুখ ঘুমন্ত কণ্ঠে বলল, কিন্তু আমার আসছে। দীর্ঘশ্বাস ফেলে সিরাত প্রমুখের পিঠ ঘষে দেয়। মাথায় হাত বুলিয়ে বলল, আজও মনে পড়ে সেই দিন। এই তো কিছুদিন আগের কথা, আমাদের বিয়ে হলো, ঝগড়াঝাটি, চিৎকার চেঁচামেচি, আরও কত কি। অবশেষে আমরা দুয়ে মিলে 3 হচ্ছে। পরের বছর 3 মিলে 4 হব, এভাবে আপডেট হতেই থাকবে প্রতি বছর। প্রমুখের টিপ্পনি জবাব। সিরাত মুখ মুচড়ে বলল, শখ কত! আপনার শখ দেখলে আমার অ্যালার্জি শুরু হয়। চুলতে দেই, কোথায় অ্যালার্জি হয়েছে বলো? চুপ করুন। প্রমুখ উচ্চস্বরেই হাসল। মেয়েটার গলায় মুখ গুজে ছোট ছোট চুমু খেয়ে বলল, আদর দাও জান, কতদিন অনাহারে। আরও কিছু মাস উপাস থাকুন। প্রমুখ ধীরে ধীরে তার গলায় ছোট ছোট কামড় দিল। সিরাত খামচে ধরে তার টি শার্ট, চোখ খিচে দাঁতে দাঁত চেপে বলল, অসভ্যতা ছেড়ে ঘুমান। প্রমুখ হেসে গলায় নাক ঘষে বলল, আমি এটাই শুনতে চেয়েছিলাম তোমার মুখ থেকে। খুব ঘুম পেয়েছে বেবি, গুড নাইট। সিরাত ফোঁস করেই নিঃশ্বাস ফেলে। মোবাইল হাতে নিল। ফেসবুক স্ক্রল করতে করতেই দেখলো সায়রা অনলাইনে। তৎক্ষণাৎ সায়রাকে মেসেজ দিল। ঘুমাচ্ছিস? কিছু সময় পর সায়রার রিপ্লাই আসে, না, কথা বলছি। কার সাথে? বল বল। আরে আবরান। সিরাত কৌতূহল চোখে লিখল, তাহলে বিয়ে করে ফেল। আন্টি এখন আর বিয়ের জন্য জোর জবরদস্তি করে না। সায়রা উৎফুল্ল হয়ে উত্তর দিল, না, বলেছি আমি যা বলবো তাই। আমি অনার্স কমপ্লিট করি, অতদিনে ওর চাকরিও হয়ে যাবে। তারপর ধুমধামে বিয়ে করব। তুইও ওই সময়ে 3টে বেবি নিয়ে আমার বিয়ে খেতে আসবি। দারুণ প্ল্যান না, কি বলিস? চুপ কর, সব সময় ফাজলামি। সায়রা হা হা ইমোজি দিল। সিরাত সিরিয়াস হয়ে বলল, মিস ইউ। আমায় কবে দেখতে আসবি? 1 সপ্তাহ আগেই না গেলাম। এত রাতে কি করছিস? সিরাত মুখ ফুলিয়ে বলল। ঘুম আসছে না, খিদে পেয়েছিল, প্রমুখ রান্না করে খাওয়ালো। সায়রা তার মেসেজে ওয়াও রেক দিয়ে বলল, ওহো দোস্ত, জিতে গেছিস। একদম হাজবেন্ড ম্যাটেরিয়াল। দারুণ, খুব লাকি তুই। সিরাত লজ্জা পাওয়ার ইমোজি দিল। সায়রা হেসে বলল, এখন তোর উনি কি করছে? ঘুমাচ্ছে। সায়রা টুকটাক কথা বলতেই থাকে। সিরাতেরও সময় কাটলো। একসময় ঘুমে তার চোখ লেগে যায়। হাতের ফোনটা পাশে রেখেই প্রমুখকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সময় বহমান। ধীরে ধীরে নিজের মতো চলতে থাকে। কাউকে ছাড়া কারো জীবনও থেমে যায় না। নদীর স্রোতের ন্যায় কখন যে সময় গড়িয়ে যায় তা গুনে শুনেও ক্ষণাক্ষরে টের পাওয়া যায় না। তেমনি আস্তে আস্তে ঘনিয়ে আসলো সিরাতের ডেলিভারি ডেট। প্রমুখে অন্তিমকালেও তার অর্ধাঙ্গিনীকে এক মুহূর্তের জন্য দূরে রাখেনি। সারাক্ষণ ছায়ার মতো পাশে থেকেছে। অফিসের সব কাজ গত 7 মাস ধরে আহাদ, রায়হান আর কবিরই সামলেছে। এসবের মধ্যে তাদের সাপ না হলে ঝগড়া মারামারি কখনোই থামার নয়।
সারাক্ষণ একজন আরেকজনের পেছনে লেগেই পড়েছে কিভাবে খোঁচানো যায়। সায়রার জীবনটাও রঙিন প্রজাপতির ন্যায় দারুণ যাচ্ছে। পড়াশোনা আর প্রেম, ভালোবাসায় মাখো মাখো। লীনা খন্দকার তার পাপের চরম শাস্তি পেয়ে আজ বিছানায় শয্যশায়ী, দেহটাও মিশে যাচ্ছে বিছানার সাথে। রাকিব চৌধুরীর মতো মানুষকেও সে এই বিদায়ের অন্তিমকালে পাশে পায়নি। এর থেকে কষ্টের কোনো মুহূর্ত আছে? মানুষের পাপের শাস্তির মতো ভয়ঙ্কর দ্বিতীয় নেই। তেমনি নিজের জন্য অন্যের চোখে ঘৃণা দেখার মতো নিকৃষ্ট যন্ত্রণা আর কোনোটাই নেই, যা সুস্থ থাকলে নীনা খন্দকার রাকিব চৌধুরীর চোখে উপলব্ধি করত। সাফওয়ান আজকাল দুটো মানুষকে নিয়ে ভীষণ ব্যস্ত থাকে সব সময়। সময়ের তালে ধীরে ধীরে লাবণ্যকে যেন প্রতিদিন নতুনভাবে অনুভব করছে সে। সকলের জীবনই সুখকর হয়ে এগিয়ে যাচ্ছে, চারপাশেই সুখ সুখ আর সুখ। লাবণ্য মেয়েটা আসলেই লক্ষ্মী, কেমন বড়দের মতো বুঝদার কথাবার্তা বলে। একদিন মেয়েটাকে সাফওয়ান নিজেই সিরাতের কথা জানিয়েছে। যখন ওর মুখ থেকে শুনল তার প্রিয় মানুষটি অন্য মেয়েকে ভালোবেসেছে তীব্রভাবে, প্রথমে কষ্ট লাগলেও কিছু সময় পর হেসে উড়িয়ে দিয়ে বলেছিল, আগে কে ছিল এসব শুনে কি হবে? বর্তমান আর ভবিষ্যতে তুমি আমার। যারা অতীত নিয়ে চিন্তা করে তারা বোকা। আমারও সব কোনো সমস্যা নেই। তোমার হাজার প্রাক্তন থাকলেও আমি তোমায় ভালোবাসি। সাফওয়ান সেদিন লাবণ্যকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। সে তার জীবনের পাপের কথাগুলোও বলে দেয়। সব শুনে লাবণ্য কষ্ট পেলেও দীর্ঘশ্বাস ফেলে বোঝায়, তাকে ভরসা দেয়। আমি আগেই বলেছি তোমার অতীত নিয়ে আমার মাথা ব্যথা নেই। তবে আমার মায়ের মতো মহিলাকে খুন করায় কষ্ট পাচ্ছি। কিন্তু কথা দাও, বর্তমান আর ভবিষ্যতে একটা পিঁপড়াকেও মারবে না। যদি অজান্তেও কোনো পাপ কাজ করো, মনে করবে আমি তোমায় ঘৃণা করি। এই চোখে যেমন ভালোবাসা দেখতে পাও, ওই দিন ঠিক এই চোখে ঘৃণার চিহ্ন দেখবে। এতটাই ঘৃণা যা কখনো কল্পনাও করতে পারোনি। সাফওয়ান চমকে উঠেছিল তার কথায়। লাবণ্যর গাল ছুঁয়ে দিয়ে বলেছিল, আমি বেঁচে থাকতে তোর ভালোবাসা, মায়ায়, কমল চোখের আদর ব্যতীত ঘৃণা দেখতে চাই না। মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারলেও ক্রশমিন কালেও এটা সহ্য করতে পারবো না। আমি কথা দিচ্ছি, একটা পিঁপড়েও মনের ভুলে মারবো না। সকাল 8টা। প্রমুখ ডেলিভারির ডেট অনুযায়ী সিরাতকে তৈরি করে হসপিটালে নিয়ে এসেছে। সাথে যাবতীয় কিছু কাপড়, প্রয়োজনীয় জিনিসপত্র। জুলেখা সহ কবির, আহাদ আর রায়হান করিডোরে বসা। ডেলিভারির আগে সিরাতের কিছু চেক আপ চলছে। প্রমুখ তার সাথেই আছে। আলট্রা করে সিরাতকে নিয়ে যাওয়া হলো। প্রমুখও তার সাথে গিয়ে বসলো পাশে। প্রমুখের মুখ মলিন। সে রক্তশূন্য চোখে সিরাতের হাত শক্ত করে ধরল। ঠোঁটের কাছে নিয়ে অনবরত চুমু খেয়ে বলল, আমার ভয় হচ্ছে সিরাত। সিরাতের ভেতরে চলছে অস্থিরতা। অন্যদিকে মাহর অদ্ভুত অনুভূতিতে তার মাথা চারা দিয়ে উঠছে। একদিকে ভয়, অন্যদিকে খুশি। এত এত অপেক্ষার পর তাদের সন্তান আসতে চলেছে আজ, যাকে সে এতদিন নিজের ভেতরে অনুভব করেছে। একা একাই বকবক করেছে। তাকে অল্প সময়ের ব্যবধানে নিজ হাতে স্পর্শ করতে পারবে, আদর করতে পারবে। এসব কল্পনা করতেই খুশিতে তার চোখে পানি এসে পড়ল। ডেলিভারির ডেট ঘনিয়ে আসায় সারা দেহে পানি এসে পড়েছে। চোখ মুখ ফুলে গেছে। কয়েকদিন ধরে হাঁটতেও বেগ পাচ্ছিল। সে প্রমুখের চোয়ালে হাত রেখে মিষ্টি হেসে বলল, সুদর্শন স্বামী আমার, গোমরা মুখ করে আছেন কেন? হাসুন। একটু পর আমার ভেতরের ছোট্ট প্রাণটাকে আপনি স্পর্শ করবেন। একটু একটু করে বেড়ে ওঠা আমাদের ভালোবাসার চিহ্নকে আপনি কোলে নেবেন। এত মাস যার জন্য আমাদের অপেক্ষা, অস্থিরতা, তাকে দুনিয়ার আলো দেখাবেন না। কেউ না জানুক, আমরা দুজন জানি গত 9 মাস কত কি সহ্য করেছি এই মিষ্টি বেবির জন্য। প্রমুখ সিরাতের হাতে মাথা রেখে চোখ বন্ধ করল। তার বিশ্বাস হচ্ছে না একটু পরেই নিজের অংশ রক্তকে দেখতে পারবে। বেবিকে পাওয়ার যে খুশি, সেসব থেকে সিরাতকে নিয়ে বেশি চিন্তা হচ্ছে তার। যদি কোনো অঘটন ঘটে তখন? সে চোয়াল শক্ত করে চোখের অশ্রু আটকাতে চাইল, কিন্তু এই প্রথম ব্যর্থ হলো সে। সিরাত সামনের মানুষটার অস্থিরতা বুঝে দীর্ঘশ্বাস ফেলল। নিজেকে শক্ত করে বলল, আল্লাহকে ডাকুন আমরা দুজনেই যেন সুস্থ হয়ে আপনার বুকে ফিরতে পারি। ডক্টর চলে আসবে, আপনি বাইরে যান। অপেক্ষা করুন আমাদের সোনামণির জন্য। প্রমুখ বাঁকা নয়নে মেয়েটার দিকে তুলে তাকালো। মৃদু হেসে সিরাতের পুরো মুখে চুমুতে চুমুতে ভরিয়ে দিতে দিতে বলল, আমার মা আসছে। আমার প্রতি তার অসম্পূর্ণ ভালোবাসা, আদরকে সম্পূর্ণ করতে। আমি আজ ভীষণ খুশি সিরাত, ভীষণ।
এত খুশি আমার বাকি জীবনেও লাগিনি। ফাইনালি আমি বাবা হচ্ছি সিরাত। সিরাত অশ্রুসিক্ত চোখে গাল ভরে হেসে মাথা ঝাঁকিয়ে বলল। মা, আমাদের মা। প্রমুখ তাকে আদর করে ভরসা দিতে থাকে। সিরাত ক্লান্ত চোখে মুখে মনকে শক্ত করলো। তৎক্ষণাৎ ডক্টর ঢুকলো। প্রমুখের হাতে একটা কাগজ বাড়িয়ে নার্স বলল সাইন করতে। প্রমুখ কাগজটা পড়ল। ভেতরটা তার কষ্টে দম বন্ধ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি তার বুকে কেউ ছুরির আঘাত করেছে। হৃৎপিণ্ড দুটো খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। সে বড় বড় দম নিল। অতঃপর হালকা ঢোক গিলে সিরাতের দিকে একবার তাকালো। সিরাত মৃদু হেসে বুঝালো জলদি সাইন করতে। প্রমুখ দুমড়ে মুচড়ে যাওয়া হৃদয়ে কাপা হাতে কোনো রকম সাইন করলো। পরক্ষণে তাকে ডক্টর বাইরে যেতে বললেন। সিরাতের সিজার শুরু হলো। প্রমুখ বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ দরজার পানে তাকিয়ে অস্থির পায়ে পায়চারি করা শুরু করলো। তৎক্ষণাৎ সায়রা আসলো সেখানে। তাড়াহুড়ো করেই বলল। প্রমুখ কিঞ্চিত মাথা ঝাঁকালো। সায়রা তার মনের কথা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলে। আরবানকে ইশারায় প্রমুখের সাথে থাকতে বলল। ছেলেটাও বুঝাতে লাগলো প্রমুখকে। কবির ইতস্তত বোধ করে বলল। স্যার, টেনশন করবেন না, মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, ইনশাল্লাহ কিচ্ছু হবে না। প্রমুখ তখনও চুপ। তার ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। সে নিশ্চিত হয়ে বসে থাকতেও পারছে না। মনে এক বিন্দু স্বস্তি পাচ্ছে না। কেমন হাঁসফাঁস করছে ভেতরটা। আজ নিজেকে খুব একা মনে হচ্ছে তার। যদি সিরাতকেও সে হারিয়ে ফেলে তখন। নানা চিন্তায় প্রমুখ ঘামতে লাগলো। তার চোখে মুখে আতঙ্কের ছাপ। এমন টেনশন প্রমুখের এত বছরেও হয়নি। সে ঝড়ের বেগে এপাশ থেকে ওপাশ পায়চারি করছে। চোখ মুখ মুছে কবিরকে অস্থির কণ্ঠে বলল। মামা, মামা আসেনি? কবির সম্বিত ফিরে পেয়ে আহাতকে জানায়। ছেলেটা ফোন করতেই রাকিব চৌধুরী জানালো সে গেটের কাছে আসে। রায়হান এগিয়ে গেল তাকে আনতে। কিছু সময় পর লাবণ্য আর রাকিব চৌধুরী সেখানে উপস্থিত হয়। প্রমুখের চিন্তিত মুখ দেখে রাকিব চৌধুরী ছেলেটার মাথায় হাত রেখে বলল। নার্ভাস লাগছে? প্রমুখ রক্তশূন্য চোখে তাকালো। রাকিব চৌধুরীকে শক্ত করে জড়িয়ে ধরে চুপ করে রয়। তার মামা হতাশার শ্বাস ফেলে মাথায় হাত বুলিয়ে বলল। তুই এভাবে ভেঙে পড়লে বৌমার কি হবে? নিজেকে শক্ত কর প্রমুখ, এখন ভেঙে পড়ার সময় নয়। তোর মতো কুখ্যাত মাফিয়ার এমন ভাঙা নরম অসহায় চেহারা মানায় না। শক্ত হ, দোয়া কর দুজনেই যেন সুস্থ থাকে, তোর সংসারে আলো ছড়িয়ে ওরা যেন আবার ফিরে আসে। প্রমুখের মনের অস্থিরতা কমলো কিছুটা। মামাকে ছেড়ে স্বাভাবিক হয়ে দাঁড়ালো। কাউকে বুঝতে দিল না ভেতরে খাকা করছে স্ত্রী ও সন্তানের জন্য। সে ঘন ঘন শ্বাস ফেলে চোখ বন্ধ করলো। এরপর লাবণ্যর দিকে নজর পড়ল তার। মুচকি হেসে হাত দ্বারা মেয়েটার মাথার চুল এলোমেলো করে দেয়। লাবণ্য গাল ভরে হাসে। প্রমুখ বারবার দরজার পানে তাকাচ্ছে। তার এই অস্থিরতার মাঝে এই কানে এলো সদ্য জন্ম নেওয়া শিশুর তিরিক্ষ কান্না। বাচ্চাটা দুনিয়ার আলো দেখেই তিক্ত সুরে চিৎকার করে কাঁদছে। শব্দটা কানে পৌঁছাতেই তৎক্ষণাৎ প্রমুখের বুকে ধক করে ওঠে। সে উত্তেজিত হয়ে দরজায় হাত রাখল। রাকিব চৌধুরীর দিকে তাকিয়ে ক্ষীণ হাসল। উত্তেজনায় তার বুক উথাল পাথাল করছে। মিনিট পাঁচেক পর একটা নার্স বেরিয়ে এলো নবজাতক সন্তানকে রুমালে পেঁচিয়ে কোলে নিয়ে। তাদের সামনে দাঁড়িয়ে মিষ্টি হেসে বলল। প্রমুখ এক দৃষ্টিতে তাকিয়ে আছে রক্তলাল মুখের অনবরত কেঁদে যাওয়া সদ্য জন্মানো বাবুটার দিকে। হাত পা থরথর করে কাঁপছে তার। শিশুটা কেমন তিরিক্ষ মেজাজে চোখ বন্ধ করে কাঁদছে। প্রমুখ ঘন ঘন শ্বাস ফেলে হাত বাড়ালো। খেয়াল করলো তার শক্তপোক্ত হাত দুটোর অবস্থা আরো খারাপ। তীর তীর করে কাঁপছে। সে কম্পিত কণ্ঠে বলল। ও আমার সন্তান, আমি ওর বাবা। নার্স হেসে কোলে তুলে নিল। রাকিব চৌধুরী নার্স দুটোকে সম্মানী দিলেন। তৎক্ষণাৎ জুলেখা, সায়রা আর লাবণ্য খুশিতে হইচই শুরু করেছে। প্রমুখের শক্তপোক্ত দেহের ভাঁজে পিচ্চি বাবুকে দেখাই গেল না। বাবুটা তার কোলে আসতে কান্না থামিয়ে চুপ হয়ে গেল। তৎক্ষণাৎ সবাই অবাক চোখে চিৎকার করে ওঠে। সায়রা খুশিতে বাবুর গাল ছুঁয়ে বলল। রসগোল্লার মতোই হয়েছে। কবির সহ ওরাও প্রমুখকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। অথচ প্রমুখ নির্বিকারভাবে দাঁড়িয়ে আছে। গলা থেকে কোনো কথাই বের হচ্ছে না। তার চোখে অশ্রু জমে টুইটুম্বুর। সে ঠোঁট কামড়ে অপলক তাকিয়ে আছে বাবুর দিকে। বাচ্চাটা দিব্যি নিজের ছোট ছোট হাতের আঙ্গুল গালে গুজে চুপচাপ, চোখ দুটো বন্ধ। প্রমুখ ঝুঁকে বেবির কপালে চুমু খেলো। কাপা কণ্ঠে বলল।
পূর্ণতা চৌধুরী। প্রমুখ শিশুর দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, আমার অপূর্ণ জীবন আজ সম্পূর্ণরূপে পূর্ণতা পেয়েছে। অপ্রাপ্তি সব চাওয়া পূর্ণ হলো। এই অনিশ্চিত জীবনে মা তুমি এসেছো পূর্ণতা হয়ে, আমার কলিজার টুকরো। তোমায় নিয়ে আমার ছোট্ট সংসার পরিপূর্ণ হলো আজ। কিছু মিনিটের ব্যবধানেই প্রমুখ সত্যি সত্যি ছোট্ট প্রাণটাকে নিজের কোলেই নিয়েছে। এতদিন যাকে ছুতে পারতো না, ধরতে পারতো না, তাকে আজ স্পর্শ করতে পারছে। দেখতে পেল শিশুটা ক্ষণে ক্ষণে ঠোঁট উল্টে চোখ কুঁচকে ফেলছে। সে এতদিনের কষ্ট অপেক্ষা সব ভুলে গেল মুহূর্তেই। রাকিব চৌধুরী হাত বাড়ালো কোলে নেওয়ার জন্য। প্রমুখ তার কোলে দিয়ে ঝটপট পা বাড়ালো সিরাতের কাছে। কেবিনে প্রবেশ করতেই দেখল সিরাত তীব্র যন্ত্রণায় বিরস মুখে নিস্তেজ হয়ে শুয়ে আছে। সে হনহনিয়ে সিরাতের সামনে চেয়ার পেতে বসলো। মেয়েটার কপালে গালে চুমু খেয়ে ডাকলো, সিরাত, আমি বেবিকে কোলে নিয়েছি, তুমি উঠবে না? বেবিকে আদর করবে না? ও আমাদের সন্তান, আমার মেয়ে, দেখো কি কিউট হয়েছে। ব্যথায় সিরাতের মাথা ছিঁড়ে যাচ্ছে। সে সব কিছু শুনলেও চোখ খুলতে পারল না। প্রমুখ তার মাথায় হাত বুলিয়ে আদর করলো, আস্তে আস্তে ডাকলো। কিছুক্ষণ পর সিরাত ঘন ঘন শ্বাস নিয়ে চোখ খিচেই বলল, কার মতো হয়েছে? প্রমুখ ওর কথা শুনে স্বস্তির নিঃশ্বাস নেয়। সিরাতার হাত নিজের মুঠোয় নিয়ে সেখানে চুমু দিয়ে বলল, আমাদের মতো। ক্ষীণ হেসে সিরাত নিভু নিভু চোখে তাকায়। প্রমুখের গালে হাত রেখে অশ্রুসিক্ত চোখে ব্যথাতুর কণ্ঠে বলল, আপনি খুশি হয়েছেন? খুব। হাসলো মেয়েটা। ভেতরের সমস্ত কষ্ট ও যন্ত্রণা যেন নিমিষে পালিয়ে গেল। প্রমুখ উঠে দাঁড়িয়ে বলল, বেবিকে নিয়ে আসছি, একটু অপেক্ষা করো। প্রমুখ ঝড়ের বেগে বেবিকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। তার পিছু পিছু সবাই। নার্সদের কঠোর আদেশে বেশি সময় থাকলো না কেউই। কোলাহলে বাবু অতিরিক্ত কান্না করছে। তাই সায়রা সিরাতের গালে হাত রেখে বলল, ফাইনালি খালামণি হয়ে গেছি দোস্ত। সিরাত চুপ করে শুয়ে রইল। সায়রা চলে যায় আবরানের সাথে বাবুর জিনিসপত্র কিনতে। কেবিন খালি হতেই নার্স সিরাতকে বেবি ফিডিং করাতে বলল। প্রমুখের সামনে এই প্রথম ফিডিং করাতে তার লজ্জা করছিল, কিন্তু প্রমুখের চোখে ভালোবাসা আর আদর দেখে সে নিস্তেজ দেহ নিয়েই পড়ে রইল। প্রমুখ হঠাৎ বেবিকে কোলে নিয়ে নার্সকে উদ্দেশ্য করে বলল, আমি সিরাতকে হেল্প করছি, আপনি যেতে পারেন। নার্স হাঁ করে তাকায়। প্রথমে থতমত খেলেও পরক্ষণেই নিজেকে সামলে নিল। অল্প হেসে তার কোলে দিয়ে চলে যায়। সিরাত চোখ বন্ধ করেই মৃদু হাসল। প্রমুখ গর্ভের সহিত বলল, জলজান্ত আমি থাকতে অন্য কেউ কেন হেল্প করবে? সিরাত ঠোঁট কামড়ে ধরে। রাকিব চৌধুরী আর লাবণ্য কিছু সময় পর চলে যায়। করিডোরেই বসে আহাদ কবিরকে টিপ্পনি কেটে বলল, স্যারের আগে শুনতে চাইলি আব্বা ডাক, এখন শুনতে হচ্ছে কাকার ডাক। সবাই পুরা কপাল। কবির কটমট করে বলল। চুপ কর আহম্মক। রায়হান উচ্চস্বরেই হেসে আহাদের কাঁধে হাত রেখে বলল, ঠিকই তো বলেছে, বরাবরের মতো স্যারের কাছে গোহারা হেরে গেলি। কবির দুজনের দাঁত কেলিয়ে হাসির দিকে তাকিয়ে তেড়ে গেল। ঝাঁঝালো কণ্ঠে বলল, তবে রে, খুব হাসি পাচ্ছে। আজ তোদের দুজনের একটা দাঁতও আস্ত রাখবো না। তিনজনেই গন্ডগোল করে দৌড়েই হসপিটালের বাইরে চলে যায়। জুলেখা সেদিকে তাকিয়ে মুখ মুচড়ে বকাঝকা করলো ওদের। প্রমুখ ফিডিং শেষে বাবুকে সিরাতের পাশেই শুয়ে দেয়। বেবির খিদে পাওয়ায় কাঁদছিল। সিরাত অশ্রুসিক্ত চোখে বাবুর দিকেই তাকিয়ে কেঁদে ফেলল। আলতো করে আদর দিয়ে বুকে জড়িয়ে নেয়। তার আজ খুব মনে পড়ছে তাইমা খানমের কথা। সে মা বলে ডেকে চিৎকার করলো, ইস, আজ যদি তিনি বেঁচে থাকতেন খুব খুশি হতেন। তাইমা খানমের স্মৃতি সিরাত ভুলতে পারল না। আজ সে মা, তাইমার মতো মা। একজন মায়ের কষ্ট সিরাত উপলব্ধি করতে পারল। যতবার বাবুকে দেখছে বুক ফেটে শুধু তাইমা খানমের কথাই মনে পড়ছে। প্রমুখের বুকটা ঠান্ডা করে আর সিরাতের কোল আলো করে দুজনের মায়ের অভাব পূরণ করলো পূর্ণতা। মায়ের ভালোবাসার কাঙাল নরনারীকে পিছিয়ে এসেই ভালোবাসা দ্বিগুণ বাড়িয়ে দিল। মনে করিয়ে দিল দুজনের মমতাময়ী মা জননীর স্মৃতি। বেবি খাওয়া শেষেই আবার ঘুম। ফর্সা লাল ত্বকের বেবির ঠোঁট দেখে মনে হবে রক্ত ঝরছে। প্রমুখকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সিরাত বলল, আজ কি চোখ সরবে না?
প্রমুখ সেভাবেই উত্তর দিল। তৃপ্তির নাম এটা অবধি চোখ সরবে না। সিরাতের মন প্রশান্তিতে ভরে ওঠে। প্রমুখ সিরাতের কপালে কপাল ঠেকিয়ে বলল, ও আমার পূর্ণতা, বাকি অপূর্ণ ও এসেই পূর্ণ করে দিয়েছে। এ জীবনে আর কিছুই চাওয়ার নেই আমার, শুধু তুমি আমি আর পূর্ণ মিলে একটা ছোট্ট সংসার চাই, যেখানে থাকবে শুধু সুখ, শান্তি আর ভালোবাসা। বেবির নাম পূর্ণতা? হ্যাঁ, আমার পূর্ণ, প্রমুখ চৌধুরীর মেয়ে পূর্ণতা। মেয়ে শুধু আপনার একাই? প্রমুখ সিরিয়াস গলায় বলল, পূর্ণের ওপর তোমার বেশি অধিকার। কত কষ্ট করেছো তুমি, আমার ভাবলেই গায়ে কাঁটা দেয়। আপনিও অনেক কষ্ট ও ত্যাগ করেছেন। একজন বেস্ট স্বামীর যতটা গুণ থাকা দরকার সব আপনার মাঝে আমি পেয়েছি। তারপর একজন বেস্ট পাপা হওয়ার ট্রাই করেছেন সর্বত্র। ফাইনালি সেই চ্যালেঞ্জ বিজয়ী হয়েছেন আজ। কোমল কণ্ঠে কথাটা বলল সিরাত। অতঃপর মৃদু ঝোঁকে প্রমুখের শুষ্ক ঠোঁটে চুমু দেয়। প্রমুখ চোখ বন্ধ করে সিরাতের ঘাড়ের পেছনে হাত রাখে। মেয়েটার উষ্ঠে পাগলের মতো চুমু খায়। সিরাত তাকে ছেড়ে অস্থির হয়ে বলল, ছি, অসভ্য পুরুষ! বেবি সব দেখে ফেললো। প্রমুখ ভ্রু নাচিয়ে আবারও ঠোঁটে ঠোঁট মিলিয়ে ছোট্ট চুমু দিয়ে বলল, বেবি ঘুমাচ্ছে। তাছাড়া ওর জানা উচিত পাপা তার মাম্মামকে কত ভালোবাসে। সিরাত ভেঙচি কেটে বলে। ঘন্টা ভালোবাসে। প্রমুখ ক্ষেপে গিয়ে তেড়ে গেল। সিরাতের নাকে কামড় বসাতেই তেতে ওঠে মেয়েটা। চিল্লিয়ে দুর্বল শরীরেই কিল দিল প্রমুখের বুকে। ছেলেটা অল্প দূরে সরে হাসতে হাসতেই বলল, এখন কেমন লাগে? সিরাত মুখ ফুলায়। প্রমুখ তপ্ত শ্বাস ফেলে সিরাতের পাশে বসে আলতো করে জড়িয়ে ধরল। মিহি কণ্ঠে বলল, তোমাকে হারানোর ভয়ে আমি ক্ষণে ক্ষণে অস্থির হয়ে যাই। সিরাত মাথা এলিয়ে তার কাঁধে রেখে খুব কষ্টে উত্তর দিল, আপনার শূন্যতায় এই হৃদয় চৈত্রের খরার মতো খাখা করে। আর খরা নয়, এবার থেকে আনলিমিটেড আদর সোহাগ হবে। প্রমুখ ঠোঁট কামড়ে বলল। সিরাত তাতে দাঁত চেপেই জবাব দেয়, এই লোক কস্মিন কালেও ভালো হবে না। দূরে সরুন তো, সব সময় গা ঘেঁষে থাকেন কেন? ভালোবাসি তাই গা ঘেঁষে যাই। প্রমুখের কথায় সিরাতও না হেসে পারল না, পিক করেই হেসে দিল। ছেলেটাও নাকে নাক ঘষে মৃদু হাসে। ভালোবাসায় মরিয়ে আছে দুজন। এই মুহূর্তে আর কিছুই চাওয়ার নেই তাদের, শুধু সুখে শান্তিতে ছোট্ট পূর্ণকে নিয়ে বেঁচে থাকা। বিপদে আপদে একে অপরের পাশে থেকে আগলে রাখাই তাদের জীবনের লক্ষ্য। একটা ছন্নছাড়া রাগী গম্ভীর নিষ্ঠুর যুবকের জীবনে হঠাৎ ঝড়ের মতো আগমন ঘটে সিরাত নামক এক রমণীর। প্রকৃতির নিয়মে বারবার দেখা হয়ে যায় তাদের। হঠাৎই একদিন জোর করে মেয়েটাকে বাধা পড়ে সবচেয়ে ঘৃণা করা যুবকের স্ত্রী হয়ে। বাবা মা হারিয়ে বকে যাওয়া বেপরোয়া ছটফটে ছেলেটার পরিবর্তন ঘটে এক কিশোরীর স্পর্শে। বৃষ্টির মতো ঝিরঝির করে তার জীবন পাল্টে যায় রাতারাতি। সে হারিয়ে ফেলে নিজ সত্তা, শুধু মাথায় ঘুরে স্থিরতার সিরাত। অতপর শত বাধা বিপত্তি পেরিয়ে দুজনের প্রণয় ঘটে। দুয়ে মিলে হয়ে যায় তিন। ছন্ন ছাড়া ঘরহীন ছেলেটার একটা ছোট্ট সংসার হয়। শান্তির নীড় খুঁজে পায় সে। সেখানে সারাদিন না ফিরলেও রাতে ফিরতে হয়। এক রমণীর টানে বারবার ফিরতে হয়, যেখানে সর্বদা ভালোবাসা আর সুখ বিরাজ করে। এভাবে আগুন আর পানি মিলে দিব্যি প্রতিদিন নতুনভাবে ভালো থাকার কারণ খুঁজে। সিরাতের মতো ঠান্ডা আর প্রমুখের মতো তীব্র রাগী গম্ভীর দুজনের সংসার পূর্ণতায় ভরে উঠুক। স্ত্রী আর সন্তানের মুখে আর খুশির জন্য যে খুন খারাপই ছাড়তেও দ্বিধা করেনি। সকল খারাপ ধুলোর মতো মুছে ফেলে একজন দায়িত্ববান স্বামী আর যত্নশীল বাবা হওয়ার লড়াই কাঁধে নেয়, যা দিন শেষে সেই যুদ্ধে সে জয়ী হয়। সিরাতের সামনে হয়ে দেখায় একজন জঘন্য পুরুষ থেকে ধীরে ধীরে বেস্ট স্বামী ও বাবা, যার মাঝে এখন শুধু শুভ্র মেঘের আনাগোনা। সিরাত উৎফুল্ল চোখে মানুষটার পরিবর্তন দেখে বিমোহিত হয়, শুকরিয়া আদায় করে তার সুখের সংসারের জন্য, এই লোকটার ভালোবাসার জন্য। সুখে দুঃখে একে অপরের পাশে থাকাই ভালোবাসা, যেটা অজান্তেই তারা একজন আরেকজনকে নিজের চাইতেও বেশি ভালোবেসে ফেলে। দুজনের অল্প অল্প করে কাছে আসা ভালোবাসা এক অসাধারণ প্রেমের গল্প জমে ওঠে। ধীরে ধীরে সেই অল্প স্বল্প থেকেই এক বিশাল সমুদ্রে পরিণত হয় সেই প্রেম। প্রেম থেকে ভালোবাসা,
এক সময় দুজনেই ভয়াবহভাবে সেই ভয়ঙ্কর রোগে আটকে পড়ে, যেখান থেকে আর ফিরে যাওয়া সম্ভব নয়। আজীবন বাধা পড়ে যায় দুটো নরনারীর আত্মা। ভালোবাসায় টালমাটাল হয়ে দিন দুনিয়া ভুলে যায়, খুঁজে পায় একে অপরের মাঝে সুখ আর শান্তি, সুখের নীড়।